গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি নাই, নির্বাচনী ব্যবস্থায় 52 বছরে আমরা এখনো ঠিক করতে পারি নাই। এটা আমাদের রাজনীতিবিদদের জন্য একটা ব্যর্থতা। সুতরাং এই আন্দোলন রাজনীতিবিদদের কি বার্তা দেয়? আমি মনে করি বার্তাটা কি, এই মেসেজটা আমাদের বুঝতে হবে। হ্যাভ এবং হ্যাভ নটের দ্বন্দ্ব প্রকট। যে 22 পরিবারের বিরুদ্ধে আমরা 71-এর মুক্তিযুদ্ধ করেছিলাম পাকিস্তানি গোষ্ঠীর, এখন 22,000-এরও বেশি পরিবার আজকে লুণ্ঠন করেছে, শোষণ করেছে দেশকে। একবারই যুদ্ধ হয়েছিল, 71-এ একবারই মুক্তিযোদ্ধা হয় এবং এক গাড়ি রাজাকার হয়েছিল। পরবর্তীতে এই মুক্তিযুদ্ধের চেতনা কথা বলে ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করা হয়েছে। সেই ভুয়া মুক্তিযুদ্ধ থেকে জাতি রেহাই চায়। আর মুক্তিযুদ্ধের চেতনা, সেই চেতনা তো রক্তের উত্তরাধিকার থাকবে না। চেতনা হচ্ছে আমরা বৈষম্যের বিরুদ্ধে থাকবো, আমরা সামাজিক ন্যায় বিচার করব। আমি মনে করি যে বাংলাদেশে যা কিছু ঘটেছে আন্দোলনের নামে, আন্দোলনের মাত্রা হিসেবে এটা বাংলাদেশের জনগণ বিগত 52 বছরে এটা দেখে নাই। বাংলাদেশে অনেক গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানও এই চিত্র দেখা যায় না। আজকে নিরাপত্তার নামে আমরা দেখছি গণগ্রেপ্তার, নিরাপত্তার নামে আমরা দেখছি গ্রেপ্তার বাণিজ্য এবং একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হয়েছে। আমি এই কথাগুলি বললাম এই কারণে, কারণ পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই, বাংলাদেশের শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনের সুযোগ আমার হয়েছিল। শুধু তাই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি একটি ছাত্র সংগঠনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলাম এবং ডাকসুর ভিপি নির্বাচন করার আমার সুযোগ হয়েছিল। যে নির্বাচনে মান্না সাহেব ভিপি নির্বাচিত হয়েছিলেন, ওবায়দুল কাদের সাহেব সেদিন নির্বাচন করেছিলেন। কথাটি রেফারেন্সটা টানলাম এই কারণে যে আজকে আমাদের অনেক বসন্ত আমাদের জীবন থেকে চলে গেছে, পদ্মা, মেঘনা, যমুনা দিয়ে অনেক পানি গড়িয়ে গেছে, কিন্তু এই বর্তমান 2024-এ এই জুলাই মাসে যে নারকীয়, আমি বলবো হত্যাযজ্ঞ হয়েছে, এটা অতীতে কখনো হয় নাই। এই হত্যাযজ্ঞ কিংবা ধ্বংসযজ্ঞ ধারাবাহিকতা এটা হয়েছে। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে এই আন্দোলনের মেসেজটা কি, প্রথম মেসেজটা হলো যে আমরা সবসময় মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি। আমাদের মুক্তিযুদ্ধের চেতনাটা ছিল সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, বৈষম্যের বিরুদ্ধে বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠা করা এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশকে আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবো। আমরা বৈষম্য বেড়েছে, আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি নাই, নির্বাচনী ব্যবস্থায় 52 বছরে আমরা এখনো ঠিক করতে পারি নাই। এটা আমাদের রাজনীতিবিদদের জন্য একটা ব্যর্থতা। সুতরাং এই আন্দোলন রাজনীতিবিদদের কি বার্তা দেয়? আমি মনে করি বার্তাটা কি, এই মেসেজটা আমাদের বুঝতে হবে। রাজনীতিবিদদের আমরা, বিশেষ করে এই সরকার, যেহেতু তারা ড্রাইভিং সিটে আছে, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং বিশেষ করে তারা তরুণদের মাইন্ডসেট, যেটা তরুণদের যে মনোজগৎ, মনস্তত্ত্ব, এটা তারা রিড করতে তারা ভুল করেছে। কারণ তাই যদি না হতো, প্রধানমন্ত্রী চায়না থেকে আসার পর এই ছাত্ররা যেটা প্রত্যাশা করেছিল যে তার কাছ থেকে একটা সমাধানমূলক কোটার ব্যাপারে, কোটা সংস্কার ব্যাপারে, কারণ তারা কখনো কোটা বাতিল চায় নাই, কোটা সংস্কারের একটা আশ্বাস পাবে। এটা অহিংস আন্দোলন, 16 তারিখ পর্যন্ত অহিংস আন্দোলন। সুতরাং সেখানে দেখা গেল কি, তারা রাষ্ট্রপতির এমএসপির কাছে রাষ্ট্রপতি পর্যন্ত বঙ্গবন্ধু যেতে বললো, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে কোন রকম তোয়াক্কা না করে উল্টো তিনি সেখানে অতি উৎসাহী কিছু সাংবাদিকদের কথায় উত্তর দিলেন যে কোটা কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিদের থাকবে না রাজাকারদের জন্য থাকবে। এটাই অগ্নিস্ফুলিঙ্গের মতো কাজ করেছে। কি হলো, ছাত্ররা স্লোগান দিল, এখন যে পরিস্থিতি ক্রিয়েট হয়েছে, আমি ওটা ছাত্রদের দাবি উনি মেনে নিতে গেলাম। রাজাকার, আমি কে রাজাকার, তুমি কে রাজাকার, কে বলেছে স্বৈরাচার? এইটাই কিন্তু, এই যে আমি কথাটা বললাম কেন, যে দেখেন এখানে কিন্তু একটা খণ্ডিত অংশ যে রাজাকার কথা বলছে, কিন্তু রাজাকারটা কিন্তু তারা একটা ছন্দের মধ্যে বলে দিয়ে এটা বলেছে। তো আজকে এই সরকার
এই যেই বিস্ফোরণটা ঘটলো, ছাত্রদের এই আন্দোলন অতীতে অনেক হয়েছে, এখানে সর্বস্তরের মানুষ আজকে এখানে নেমে গেছে। কোটার মধ্যে তো নাই এখন। এটা কেন নেমে গেছে? আপনি দেখেন যে দুর্নীতি, টাকা পাচার হয়ে গেছে, যে কথাগুলি এখানে বলছে সবাই, আপনারা সবাই জানি। বৈষম্য, হ্যাভ এবং হ্যাভনটের দ্বন্দ্ব প্রকট। যে 22 পরিবারের বিরুদ্ধে আমরা 71-এর মুক্তিযুদ্ধ করেছিলাম পাকিস্তানি গোষ্ঠীর, এখন 22,000-এরও বেশি পরিবার আজকে লুণ্ঠন করেছে, শোষণ করেছে দেশকে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলেন, কিংবা এই মূল্যস্ফীতি বলেন, আজকে রিক্সাওয়ালা বলেন, শ্রমিক বলেন, সাধারণ মানুষের যে নাবিশ্বাস, এইগুলি কিন্তু আজকে এই আন্দোলনে তারা আর কোটার মধ্যে রয় নাই, তারা কিন্তু সেখানে গিয়ে উপস্থিতি দিয়েছে এবং একরকম সরকার পতনের আন্দোলনে পরিণত হয়েছে। যে 9টি মানে তারা দফা আছে তার সারমর্ম হচ্ছে যে সরকার পতন। জি, আপনি কথা বুঝতেছেন, আমি শেষ করে আনতেছি। এরই ধারাবাহিকতা দেখেন, এই যে কি পয়েন্ট ইনস্টলেশন যেগুলি আমরা বলি, বিটিভি বলেন, এগুলি বলেন, আমাদের জীবন্ত যেগুলি গেছে এগুলি কি ফেরত পাবো? এগুলি তো জনগণের টাকা, এগুলি তো করা যাবে। সুতরাং আজকে আপনি যে প্রশ্নটি আমাকে করেছিলেন যে তদন্ত না করে জামাত শিবিরকে যে নিষিদ্ধ করা হলো, দেখেন এটা একটা কৌশল, আন্দোলনকে ডাইভার্ট করার একটা কৌশল। এই কৌশলটা সরকার গ্রহণ করছে। সুতরাং এটা দিয়ে কোনো কাজ হবে না। এখন জনগণ, অভিভাবক নেমে গেছে। আজকে দেখলাম সাংস্কৃতিক কর্মীরা নেমে গেছে। আপনার ডাক্তার দেবপ্রিয় ভট্টাচার্য থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নেমে গেছে। সুতরাং এই পর্যায়ে এর সমাধান রাজনৈতিকভাবে সমাধান হবে, জাতীয় সমঝোতার ভিত্তিতে। এবং সেটা আমি, যেহেতু আপনি শর্ট করতে বলছেন, আমি শর্ট করে আনছি। আজকে হৃদয় হাসান যে কথাটি বলছে যে আজকে গণগ্রেপ্তার, তারা ঘর ছাড়া গ্রামে গিয়ে থাকতে হচ্ছে, এবং সমন্বয়কারীরা আপনি যেটা বলছেন তারা বেরিয়েছে, তাদের 32 ঘন্টা তাদেরকে অনশন করতে হয়েছে, তারপর তারা যে বেরিয়েছে, এটা আমি মনে করি এটা বিজয়, এটা ছাত্রদের আন্দোলনের বিজয়। এবং ছাত্ররা যে ঐক্যবদ্ধ হয়েছে, এই ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন তারা করতে পারবে। এবং সেই লক্ষ্য অর্জনের জন্য আমি মনে করি যেটা ব্যারিস্টার সারোয়ার খুব সুন্দর একটি কথা বলেছে যে আইনি সহায়তার ব্যাপারে, ঠিক তেমনি ভাবে আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, কিংবা আমরা যারা শিক্ষার দায়িত্বে ছিলাম, কিংবা আমরা যারা অভিভাবক, আমরা যারা শিক্ষক, জেলার আপার মতো, প্রত্যেকে যার যার অবস্থান থেকে ভার্চুয়ালি এবং অ্যাকচুয়ালি আমাদের অবস্থানটা নিশ্চিত করা উচিত বলে আমরা মনে করি। কারণ আমরা চাই দেশটা আমাদের। সুতরাং এই দেশটা, আমরা আগে শোকাবহ মাস বলতে অগাস্ট মাস বলতো, এখন কিন্তু সেটাকে ছাড়িয়ে আজকে জুলাই মাস, যে শোকাবহ মাস, যে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, সেই প্রজন্মকে আমরা মুখোমুখি দাঁড় করিয়েছি। সুতরাং এটাকে স্মরণ করে তাদের আমি আত্মার মাগফিরাত করি, যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদেরকে চিকিৎসার ভবিষ্যতে যারাই দায়িত্বে থাকুক, এদেরকে তাদের সেই ব্যবস্থা করতে হবে। কারণ এইটাও কিন্তু আমি বলবো, 71-এ যে একটি মুক্তিযুদ্ধ হয়েছিল, আজকে আমি একটা কথা বলি, শেষ করতে চাই আপা, যারা মুক্তিযুদ্ধের চেতনা বলে 71-এ একবারই যুদ্ধ হয়েছিল, 71-এ একবারই মুক্তিযোদ্ধা হয় এবং এক গাড়ি রাজাকার হয়েছিল, পরবর্তীতে এই মুক্তিযুদ্ধের চেতনা কথা বলে ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করা হয়েছে। সেই ভুয়া মুক্তিযুদ্ধ থেকে জাতি রেহাই চায়। আর মুক্তিযুদ্ধের চেতনা, সেই চেতনা তো রক্তের উত্তরাধিকার থাকবে না। চেতনা হচ্ছে আমরা বৈষম্যের বিরুদ্ধে থাকবো, আমরা সামাজিক ন্যায় বিচার করব, আমরা একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থাকবো, আমরা স্বচ্ছতা জবাব দেওয়ার মাধ্যমে আমরা বাংলাদেশকে তার একটি, আমরা উন্নত বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, আমরা ভবিষ্যতের একটি ভালো বাংলাদেশ তৈরি করতে পারবো।